তো জার্নিটা একটু অন্যরকম। খুব ভালোবাসতাম লিটারেচারকে নিয়ে পড়াশোনা করতে, সেই জন্য ভেবেছিলাম শান্তিনিকেতনে কলাভবনে গিয়ে পড়াশোনা করবো। সব ঠিকঠাকও হয়ে গেছিলো। প্রায় প্রচুর ক্লায়েন্ট, নট অনলি কলকাতার ক্লায়েন্ট, কলকাতার বাইরে প্রচুর ক্লায়েন্ট। না, বাড়ির খাবার খেলে সমস্যা হয় না খুব একটা। প্রবলেমটা হচ্ছে বাড়ির খাবার খাচ্ছে না। এবার আমি যদি বলতে চাই যে ডায়েট মানে হচ্ছে পোর্শন কন্ট্রোল করতে হবে, ক্যালোরি ডেফিসিটে যেতে হবে। প্রত্যেকের ডায়েট আলাদা হয়। এই ধারণা যে যদি ভাবেন যে একজনের ডায়েট আর একজন খেতে পারবে, এই ধারণাটা অত্যন্ত ভুল। আমি তো দেখতে পারছি না যে কি তেলে বানানো হচ্ছে। একই তেল প্রতিদিন ইউজ করা হচ্ছে। সবসময় তেল কম খান, চিনি খাবেন না, ময়দা খাবেন না, গ্লুটেন কম খান। নমস্কার, আজকে আনকাট আনলকের আরেকটা নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি। আমি পৃথ্বী। আপনারা সকলেই নিশ্চয়ই ভালো আছেন। দোল শেষ হয়ে গেছে। দোলের পরবর্তী সময়, এখন তো বসন্ত শেষ, নববর্ষের প্রারম্ভ আমরা গুনছি। সেই সাথে সাথে নববর্ষ মানেই তো একটা নতুন আনন্দ, নতুন আমেজ। সেই সাথে যদি সেই আমেজটা যদি আরও পুষ্টিকর হয়ে ওঠে তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের অতিথি কিন্তু একজন পুষ্টিবিদ রেশমি মিত্র। তিনি আজকে আনকাট আনলকের অতিথি। তিনি শুধু পুষ্টিবিদই নন, সেই সাথে তিনি একজন যোগা প্র্যাকটিশনার এবং অ্যাডভেঞ্চারারও। আমরা তার সঙ্গে মূলত পুষ্টি বা নিউট্রিশন নিয়েই কথা বলবো, কিন্তু সেই সাথে কিন্তু যোগা এবং অ্যাডভেঞ্চারও কিন্তু থাকবে। এটা কিন্তু আরেকটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন এবং আশা করি আপনারা আপনাদের যা যা শুনতে চান বা যেগুলো আপনাদের প্রয়োজনীয় বক্তব্য, সেগুলো কিন্তু রেশমি মিত্র মহাশয় থেকে শুনতে পারবেন। আর দেরি না করে আমরা কিন্তু চলে যাচ্ছি রেশমি মিত্র মহাশয়ের কাছে। চলে এসেছে আজকের আনকাট আনলকের অতিথি শ্রীমতী রেশমি মিত্র মহাশয়। আপনাকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনি কেমন আছেন বলুন? দোল তো সবে শেষ হলো। একদম। দোল যখন কেমন করলেন? খুব ভালো করেছি, ফ্যামিলির সঙ্গে ছিলাম, সময় কাটিয়েছি অনেকটা। আর আপনি কেমন আছেন? আমি তো ঠিকঠাক আছি এবং আরেকটু এই সাক্ষাৎকার পর্বটা আরেকটু পুষ্টিকর করার জন্য আপনি আজকে আমাদের অতিথি। একদম। তাহলে আমরা শুরু করি। অবশ্যই আনকাট আনলক চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার একটা ছোট্ট সাক্ষাৎকার বলুন, ইন্টারভিউ বলুন, যা হোক একটা হচ্ছে, যাতে কিছু মানুষ জানতে পারবে পুষ্টি সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে জানতে পারবে। এটা দিয়ে শুরু করবো যে পুষ্টিবিদ যে হলেন তার পিছনে কারণটা কি? প্রথমত হচ্ছে মানে আমার জার্নিটা একটু অন্যরকম। মানে আমি কোনোদিনই ভাবিনি যে নিউট্রিশনিস্টই হতে হবে, যে আজকে এত মানুষ আমার কাছে আসছে বা কিছুটা হলেও উপকার পাচ্ছে। আমার জার্নিটা একটু অন্যরকম ছিল, যে নিজে ওয়েট গেইন করে ফেলেছিলাম অনেকটা, প্রায় 85 কেজিস ওয়েট বেড়ে গেছিলো মেয়ে হওয়ার পরে। তো ওইটা ঠিক করার জন্য, মানে নিজেকে ফিট রাখার জন্য পড়াশোনা করেছিলাম অ্যাকচুয়ালি। সেটা যে এইভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে আমি আজ থেকে 5 বছর আগে ভাবতে পারিনি। তো জার্নিটা একটু অন্যরকম। খুব ভালোবাসতাম লিটারেচারকে নিয়ে পড়াশোনা করতে, সেই জন্য ভেবেছিলাম শান্তিনিকেতনে কলাভবনে গিয়ে পড়াশোনা করবো। সব ঠিকঠাকও হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে তারপর যাই হোক আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ড একজন বেশ ও পড়াশোনার জগতের, ও জিএসটিতে রয়েছে, জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কিন্তু ওর সঙ্গে বিয়ে হওয়ার পরে ও কিন্তু খুব উৎসাহ আমাকে দিয়েছিল যে তুমি যেটা তুমি চাইছো করো। তো তারপরে যাই হোক আমি 2 বার পোস্ট গ্র্যাজুয়েশন করলাম। তারপরে যখন আস্তে আস্তে আমি একটা মোটামুটি একটা ইনস্টিটিউটে পড়াতাম, একটা পার্ট টাইম করতাম, অনেক দিন পর্যন্ত করেছি। তো এই করতে করতে যখন ওয়েটটা বেড়ে গেল, তখন নিজেকে ফিট রাখার জন্য, কারণ আমি কোনোদিনই খুব যে বিশাল আনফিট বা আমার ওয়েট বেশি ছিল তা না, আমি সারা জীবনই স্বাস্থ্য সচেতন ছিলাম এবং ফিটনেস নিয়ে আমি খুব ওয়াকেবল ছিলাম। কিন্তু আমার যখন ওয়েটটা বেড়ে গেল, তখন আমি নিজেকে ফিট রাখার জন্য জিমে ভর্তি হওয়া এবং নিউট্রিশন নিয়ে পড়াশোনা করা, এবং এইটা আস্তে আস্তে মানে আমার রেজাল্ট খুব ভালো ছিল। এবং তারপরেই আমাদের ইনস্টিটিউট থেকে বলা হলো আমাকে প্র্যাকটিস করার জন্য। এই প্র্যাকটিস 1 জন 2 জন, যখন রেজাল্ট বেরোয়নি তখন থেকেই প্র্যাকটিস করছি। এই করতে করতে আজকে প্রায়
প্রায় প্রচুর ক্লায়েন্ট, নট অনলি কলকাতার ক্লায়েন্ট, কলকাতার বাইরে প্রচুর ক্লায়েন্ট, প্রবাসী বাঙালি যারা আছে আমার কাছ থেকে রেগুলার ডায়েট নিতে আসে, রেগুলার কলকাতায় যদি কখনো আসে, তাদের বাড়ি কলকাতায় আসলে আমার সঙ্গে দেখা করে যায়। এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো দিন দিন কাজের প্রেশার বাড়ছে আপনাদের জন্য, আপনারাই সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে, সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ যারা আমাকে রেগুলার ফলো করে তাদের জন্যই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার কথার সূত্র ধরেই একটা প্রশ্ন করছি, যে বললেন যে রেগুলার একটা ডায়েট মেনটেন করা। এখন যে মানে ডায়েট বলতে তো সাধারণভাবে আমরা বাড়িতে যে খাবারটা খাই সেটাকে আমরা ডায়েট বলি। তো সেই খাবার খাওয়ার পরেও লোকে মানে যারা আপনার ক্লায়েন্ট তারা আপনার কাছে আসছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তো সেই সমস্যার কারণগুলো কি কি? বাড়ির খাবার খেয়েও কেন এরকম সমস্যার দেখা দিচ্ছে? না, বাড়ির খাবার খেলে সমস্যা হয় না খুব একটা। প্রবলেমটা হচ্ছে বাড়ির খাবার খাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড এবং বিভিন্ন বাইরের খাবারের প্রতি প্রবণতা, মানে খাওয়ার প্রবণতা, এবং তারা কন্ট্রোল করতে পারছে না যে কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে, যে কতটুকু খেতে হবে। আর যারা বলছে যে আমি বাড়িতেই তৈরি খাবার খাই, আমি তো বাইরের খাবার খাই না, তাদের কোনো একটা জায়গায় তাদের পোর্শন ঠিক নেই। এবার আমি যদি বলতে চাই যে ডায়েট মানে হচ্ছে পোর্শন কন্ট্রোল করতে হবে, ক্যালোরি ডেফিসিটে যেতে হবে। এবার যে মানুষগুলো শুধু বাড়ির খাবারই খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে না, আমি ধরেই নিলাম তারা তাদের মাপটা জানে না যে কতটুকু পরিমাণে খেলে তার ওয়েটটা কন্ট্রোলে থাকবে। সেক্ষেত্রে তাদের ফোকাসের গন্ডগোল আছে বলছেন? হ্যাঁ, ফোকাসের গন্ডগোল, বা তার সে হাতড়াচ্ছে যে কি করবে বুঝতে পারছে না। বিভিন্ন ইউটিউব চ্যানেল, রিল, এবার একজন রিল যে পুষ্টিবিদ একটা রিল করছে, ধরুন আমি যদি একটা রিল করি, আপনাকে তো ডিটেলসভাবে বলতে পারবো না ওইটুকু সময়ের মধ্যে। একটা কত মিনিটের রিল হতে পারে, 1 মিনিট, 3 মিনিট, তো হ্যাঁ, এবার এই 3 মিনিটের রিল আমি কতটুকু আপনাকে ইনফরমেশন দিতে পারবো? আপনার যে বডি পার্ট রয়েছে, হাইট, ওয়েট, এজ, আপনার যে বিভিন্ন মেডিকেল প্রবলেম শুনে তো আমাকে ডায়েটটা দিতে হবে, সেইটা তো আমি পারছি না। আপনাকে একটা রিল হিসাবে দিচ্ছে যেটা মানুষ দেখছে। এবার আপনারা সেইটাই ভাবছেন যে আপনারাও খেলে বোধহয় ওয়েট তার মতো কমে যাবে। এই ধারণার থেকে বেরিয়ে আসুন। ব্যক্তিবিশেষেও তো নির্ভর করছে সেটা। প্রত্যেকের ব্যক্তিবিশেষে ডায়েট আলাদা হয়, প্রত্যেকের ডায়েট আলাদা হয়। এই ধারণা যে যদি ভাবেন যে একজনের ডায়েট আরেকজন খেতে পারবে, এই ধারণাটা অত্যন্ত ভুল। কারোর ডায়েট কারোর কখনো হতে পারে না। একজনের ডায়েট যদি একজনের হাইট, ওয়েট, এজ আলাদা হয়, আর একজনের তার হাজব্যান্ডের যদি এই হয়, তার ওয়াইফের আলাদা হবে। তো মানে ব্যক্তি বিশেষে নির্ভর করছে ডায়েট। এটা হচ্ছে 2025 সাল। আমরা যদি 15 বছর কিংবা 20 বছর আগেও চলে যাই, তাহলেও কিন্তু আমরা তাদের যারা এখন বয়স্ক হচ্ছেন তাদের সেই সময় যারা তখন যৌবনে ছিলেন তাদের কিন্তু এরকম চেহারাগত সমস্যা বা খাদ্যাভ্যাসের কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমান প্রজন্মের, বিশেষ করে জেন জি যারা, তাদের মারাত্মক রকমভাবে এই খাদ্যাভ্যাসের সমস্যাটা তৈরি হচ্ছে যে জাঙ্ক ফুড ছাড়া তারা খাবেই না। এমনকি জাঙ্ক ফুড খাওয়ার জন্য তারা রাস্তায় বসে পড়ছে যে জাঙ্ক ফুড না দিলে তারা রাস্তা থেকে উঠবে না। তো এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে? জাঙ্ক ফুডের মধ্যে কি আছে যেটা, মানে কি আসক্তি আছে যেটা তারা ছাড়তে পারছে না? টেস্টি, যে খাবারটা খুব টেস্টি হচ্ছে, মুখরোচক হচ্ছে, সে খাবারটা আপনার জন্য নাও ভালো হতে পারে। এই জায়গাটাকে বুঝতে হবে। খাবারটাই যদি আমরা বাড়িতে বানিয়ে খাই সেটাও তো, হ্যাঁ, সেটা কিছুটা হেলদি তো হবে, যেটা বাড়ির তেলে বানানো হচ্ছে। আমি তো দেখতে পারছি না যে কি তেলে বানানো হচ্ছে। একই তেল প্রতিদিন ইউজ করা হচ্ছে, সে তেলটা আপনার জন্য কতটা ক্ষতি হচ্ছে আমি তো বলছি। আর কিছুদিন আগে একটা সমীক্ষায় বেরিয়েছে, আমি কিছুদিনের মধ্যে একটা পোস্ট করব, যে আর কিছু বছর পরে প্রত্যেকের ঘরে ওবেসিটি, মানে প্রত্যেকে ওবেসিটিতে ভুগবে। সো প্লিজ জাঙ্ক ফুড খাওয়াটা কমিয়ে দিন, একদম বন্ধ করে দিন দরকার। কারণ জাঙ্ক ফুডের মধ্যে বিভিন্ন রকম যে তেলটা ইউজ হচ্ছে না, প্রতিদিন একই তেলে রান্না হচ্ছে। আপনি ভাবুন, আপনি বাড়িতে যদি একটা মাছ ভাজা করেন, ওই ভাজার তেলটা একটু বেঁচে গেল, আপনি যখনই পরের দিন ওই তেলেই ভাজছেন না, ওইটা বিষ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে তেলটা। যে তেলটা সঙ্গে সঙ্গে ইউজ করাটা, যেটা আমরা সাধারণত বাড়িতে সেইভাবে ইউজ করি না, সেই জন্য বাড়ির খাবার তুলনামূলক হেলদি। তো সবসময় তেল কম খান, চিনি খাবেন না, ময়দা খাবেন না, গ্লুটেন কম খান, সিম্পল কার্বোহাইড্রেট কম খান। কার্বোহাইড্রেট খেতে বারণ করছি না, সব খাবারে। আপনি মাছেও কার্বোহাইড্রেট আছে। এবার বলবেন যে মাছে কী ধরনের, সব কিছুতে কার্বস আছে। সিম্পল কার্বোহাইড্রেট আর
যে মাছে যে কার্বোহাইড্রেট সম্পূর্ণ আলাদা। সিম্পল কার্বোহাইড্রেট কম খান, মানে ভাত রুটির পরিমাণ কমিয়ে দিন, দেখবেন সারা জীবন সুস্থ থাকছেন। আর বাইরের জাঙ্ক ফুড একদম খাবে না, কারণ ভবিষ্যতে এই জাঙ্ক ফুড খেতে খেতে ওবেসিটিতে পড়ে। কারণ জাঙ্ক ফুড হচ্ছে টেস্টি, যে তেলগুলো দিয়ে বানানো হয়, বিভিন্ন ডালডা প্লাম তেল দিয়ে বানানো হচ্ছে, এই খাবারগুলো সবই টেস্টি হচ্ছে। পাউডার দেওয়া হচ্ছে, টেস্টিং পাউডার, নামটা বলছি না। হ্যাঁ, বিভিন্ন রকম পাউডার দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম জিনিস দেওয়া হচ্ছে, যার জন্য কি হচ্ছে, এটা টেস্টি হয়ে যাচ্ছে এবং আপনার লিভারকে ড্যামেজ করে দিচ্ছে, আপনার মেটাবলিক সিস্টেমকে খারাপ করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আপনার বারবার বলছে না আপনার অ্যাসিডিটি হচ্ছে, আপনার অ্যাসিডিটি কমছে না, বিকজ অফ এই কারণে অ্যাসিডিটি কমছে না। এবং ফ্যাটি লিভার, আপনি ভাবুন না, প্রত্যেকের ঘরে ঘরে কটা ঘর পাবেন না, প্রত্যেকের ঘরে একজন ফ্যাটি লিভারের পেশেন্ট নেই, লিভারে ফ্যাট ডিপোজিট হচ্ছে। তো জাঙ্ক ফুড তো কমিয়ে দিতেই হবে যদি বাঁচতে চান। আর অভিভাবকদের কি বলবেন? অভিভাবকরাও তো সেটা ইন্ধন যোগাচ্ছেন। ইয়ং জেনারেশনটা প্রচণ্ড পরিমাণে জাঙ্ক ফুডের প্রবণতা হয়ে গেছে। পুজো আচ্ছা দেখবেন লাইন ধরে জাঙ্ক ফুডের দোকানে লাইন পড়ে যায় খাওয়ার জন্য, বিরিয়ানি বলুন, বিভিন্ন স্ট্রিট ফুড বলুন। তো ব্যাপারটা হচ্ছে এইখানে অভিভাবকদের মানে একটু কন্ট্রোল করতে হবে। প্রথমত হচ্ছে প্রথম থেকে এই যে বাচ্চাদের না, আমি একটা জিনিস যেটা আমি খুব সব সময় আমি বাচ্চারা যাদের বাচ্চাদের নিয়ে আসে ক্লায়েন্টদের, তাদেরকে মাদের বলি, আপনারা প্রথম থেকেই না চকলেট ধরিয়ে দেবেন না। আপনারা খেজুর দিয়ে একটা একটা লাড্ডু বানান, খেজুর দিন, বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে একটা লাড্ডু বানান, ও জানুক ওটাই ওর চকলেট। আপনি প্রথম থেকেই যখন ক্যাডবেরি ধরিয়ে দিচ্ছেন, তখন কি হচ্ছে, ওর ওটাই টেস্ট লাগছে, ওই খাবারটা খাওয়ার প্রতি আর প্রবণতা আসছে না। ফলের রস খাওয়াবেন না, আপনি 3-4টে ফলের রস খাওয়ানোর থেকে আপনার একটা ফলও চিবিয়ে খাওয়ানো শেখান, তাতে ফাইবারটা যাবে, তাতে শরীরের জন্য উপকার। মানে বাচ্চাকে আগে থেকে চকলেট না ধরিয়ে খেজুর মানে ডেটস ধরিয়ে দিন, যেটা ও ভাববে ওটাই ওর চকলেট, ওর একটা অভ্যাস তৈরি হবে। একজন পুষ্টিবিদ হিসেবে আপনারও কি মনে হয় যে সরকারেরও খাদ্য মানে যে সমস্ত স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড যেটাই বলা হচ্ছে, তাদের উপর একটা বিধিনিষেধ আরোপ করে দেওয়া উচিত? কিছুটা তো অবশ্যই দরকার, তবে এটা অ্যাকচুয়ালি একটা পুরো একটা আলাদা গোষ্ঠীর ব্যবসায়িক নির্ভর। তো এইটা তো তাদের ব্যবসা করতেই হবে। এখানে সরকার কতটুকু করতে পারবে এটা মনে হয় না, সেটা আমার বলা ঠিক হবে, এটা পুরো কন্ট্রোভার্সি কোশ্চেন হয়ে যায়। কিন্তু একটা পুরো ব্যবসা নির্ভর করছে এই জাঙ্ক ফুড স্ট্রিট ফুডের উপরে। এই জায়গাটা আমার কিছু বলার নেই, এটা নিজেদের সচেতনতার ব্যাপার একদম। কিন্তু অনেক অনেক জাঙ্ক ফুড বা অনেক জাঙ্ক ফুড যে খাবারের দোকানগুলো আছে, সেখানে হয়তো FSSAI এর মানে একটা শংসাপত্র থাকে। সেক্ষেত্রেও কি তাদের মানে FSSAI যখন শংসাপত্র দিচ্ছে, তারা তো তাদের গুণমানটা বিচার করেই দিচ্ছে, তা সত্ত্বেও তারা সেটা না মেনে অন্যদিকে যাচ্ছে কেন? এটাও তো তাদের প্রশাসনের উপর একটা দায় বর্তায়। এটা পুরো অবশ্যই মানে যে জিনিসটা বানাচ্ছে, যে জিনিসটা বিক্রি করছে, তাদের একটু দেখতে হবে যে তেলটা যেন ভালো ইউজ করে, অবশ্যই গুণগত মানের দিকে একটু নজর দেয়। কারণ আজ থেকে আমি তো বলছি, একটা সমীক্ষায় বেরিয়েছে, আজ থেকে যখন 50 সাল হবে প্রত্যেকটা ঘরে ওবেসিটি দাঁড়িয়ে যাবে। তাই এই জায়গাটা এখন থেকে যদি আপনারা নিজেদের স্বাস্থ্য সচেতন না হন, এখান থেকে কেউ বাঁচাতে পারে। আপনি দেখবেন কোভিডের পরে কিন্তু মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে, এটা কিন্তু হয়েছে, অনেকটা মানুষ এখন ডায়েট নিয়ে সচেতন। আপনি ভাবুন কোভিডের আগে পর্যন্ত কিন্তু এত পাড়ায় পাড়ায় জিম ছিল না, এখন কিন্তু পাড়ায় পাড়ায় জিম, মানুষ প্রচুর ডায়েট নিউট্রিশনিস্টের কাছে আসছে, ডক্টররা সাজেস্ট করছে আগে ওয়েট কমান তারপরে আসবেন, যে আগে ওবেসিটি কমান দেন তারপরে আপনি আমার কাছে ওষুধ নিতে আসবেন। তো স্ট্রিট ফুড বলুন, যে কোনো স্ট্রিট ফুড দোকানগুলো বলুন, অবশ্যই গুণগত মানকে বজায় ঠিক রাখতে হবে। কারণ এই তেল, যে তেলে আপনারা প্রতিদিন হয়তো মানে করছেন, সেটা যে কোনো কারণেই হোক, সেটা লাভের খাতিরে হোক, যে কোনো কারণেই হোক, এই জায়গাটা আপনাদের যেভাবে হোক কন্ট্রোল করতে হবে। কারণ মানুষের ক্ষতি হচ্ছে এটা, এই বিভিন্ন রকম যে তেলগুলো ইউজ করা হচ্ছে, প্লাম তেল বলুন, বিভিন্ন রকম তেল ইউজগুলো, যেগুলো একটা তেলে প্রতিদিন ভাজা হচ্ছে। কারণ যে তেলটা তো সে নষ্ট করে সে ফেলে দেবে না একজন ব্যবসায়িক মানুষ, তাহলে একজন ব্যবসায়িক মানুষের তেলটা মানে অবশ্যই সে গুণগত মানকে বিচারে রেখে, কারণ খাবারে এমন কিছু দেবেন না যেটা মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে, তাই না? এই জিরো ফিগারগুলো এইসব মানে এইগুলো ভাবনা থেকেই বের করে দিন।
ব্যালেন্স ডায়েট করুন। আমি সবসময় অনুরোধ করব আপনারা এইসব না ভেবে ন্যাচারাল প্রসেসে ওয়েট কমান, ব্যালেন্স ডায়েট করে ভাত ডাল তরকারি খেয়ে ওয়েট কমান। তার মধ্যে ভাত থাকবে, রুটি থাকবে, ডাল থাকবে, মাছ থাকবে বা মাংস থাকবে, সব থাকবে, ফল থাকবে, দুধ থাকবে। চোখ বন্ধ করে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, এই জিনিসগুলোকে মানে মেডিটেশন করুন। চোখ বন্ধ করে পৃথিবী কি হলো না হলো ওইটুকু সময় যেন সব ভুলে যান।